নমস্কার বন্ধুরা, লার্ন উইথ কৃষাণু ইউটিউব চ্যানেল জানে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা দেখো, তোমাদের এসআই পরীক্ষা খুব সামনেই, অর্থাৎ 5ই ডিসেম্বর। তাই তোমাদের জন্য আমি যে 10 ডেজ ক্র্যাশ কোর্স শুরু করেছি, তো আজকের সেই সিরিজের একটা নতুন ভিডিও, যেখানে আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস, অর্থাৎ যে এনশিয়েন্ট হিস্ট্রি আছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের জানা দরকার, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার খুব চান্স আছে, সেই সমস্ত জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাও। দেখো বন্ধুরা, আমি যে এই 10 ডেজ ক্র্যাশ কোর্সটা শুরু করেছি সেটা তোমাদের আমি আগেই বলেছি যে এখানে আলোচনা করব ইম্পর্টেন্ট জিকে, অর্থাৎ যেগুলো তোমাদের পরীক্ষায় আসার খুব চান্স আছে, এবং সাথে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এবং জিআই পোর্শন, অর্থাৎ তোমাদের যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনকে একটি আরও তোমাদের যে প্রিপারেশন মাত্রা আছে সেই প্রিপারেশনটাকে আরও খুব ভালো করার জন্য আমি এই রিভিশন ক্লাসগুলো আপলোড করছি। তো দেখো, আজকের টপিক হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি। তো দেখো, এখানে তোমাদের আমি ইম্পর্টেন্ট টপিকগুলো অনলাইনের হিসেবে নিয়েছি, এই ভিডিওতে সেটা আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে দেখো কি আছে, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে তোমাদের যেগুলো জানা দরকার সেগুলো হচ্ছে, দেখো, সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পা শহর এবং 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো শহর আবিষ্কার করেন। এর পরের পয়েন্ট কী আছে, এই সভ্যতায় তামা রূপা সোনা ও ব্রোঞ্জের ব্যবহার ছিল, লোহার ব্যবহার অজানা ছিল। নেক্সট, মহেঞ্জোদারো এবং লোথাল শব্দের অর্থ মৃতের স্তূপ। বন্ধুরা, এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। মহেঞ্জোদারো এবং লোথাল শব্দের অর্থ মৃতের স্তূপ। পরের পয়েন্ট, বৃহত্তম স্নানাগারটি দ্য গ্রেট বাথ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, অর্থাৎ যে বৃহত্তম স্নানাগারটি আছে সেটা তোমাদের কোথায় পাওয়া গেছে, হরপ্পা সভ্যতায় মহেঞ্জোদারোতে। নেক্সট পয়েন্ট, হরপ্পা সভ্যতা গুরুত্বপূর্ণ একটি বন্দর যেটার নাম লোথাল, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, হরপ্পা সভ্যতায় পাওয়া শিলমোহরে পশুপতি মহাদেবের মূর্তি খোদাই করা হয়েছে। এগুলো গেল হরপ্পা সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর আছে বৈদিক সভ্যতা। দেখো, বৈদিক সভ্যতায় যে প্রচলিত মুদ্রা ছিল সেটা শতমনা, নিষ্ক এবং মনা, এই তিনটি ছিল বৈদিক সভ্যতায় প্রচলিত মুদ্রা। এটা অনেক সময় দেই, এই রিসেন্ট তোমাদের যে পরীক্ষা পেরোলো ওয়্যারলেস অপারেটর, সেখানে তোমরা দেখতে পাবে যে শতমনা এবং নিষ্ক যেটা আছে সেটা কোন সভ্যতার বা কোন সময়ের, সেই রকম একটা প্রশ্ন দিয়েছিল। দেখো, নেক্সট পয়েন্ট কী আছে, ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ত মতবাদের উল্লেখ আছে। ঋগ্বেদের যে মণ্ডলগুলো আছে সেটার 10 নম্বর মণ্ডলে পুরুষ সূক্ত মতবাদের উল্লেখ আছে। নেক্সট, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্রের সংকলন আছে। তৃতীয় মণ্ডলে কী আছে, গায়ত্রী মন্ত্রের সংকলন আছে। এটি কে রচনা করেন, এটি বিশ্বামিত্র রচনা করেন। নেক্সট, নবম মণ্ডল সোমদেবকে উৎসর্গীকৃত। দেখো, তোমাদের যে এসআই পরীক্ষা আছে সেখানে কিন্তু খুব একটা ডিটেলসে বা খুব একটা ডিপে গিয়ে এনশিয়েন্ট পার্টের থেকে প্রশ্ন হয় না, তাই যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে তুলে ধরেছি। এরপর তোমাদের যে মিডিয়েভেল, অর্থাৎ তোমাদের যে মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস বা জাতীয় আন্দোলন থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, সেখানে জাতীয় আন্দোলন থেকে খুব ভালো ভালো প্রশ্ন হয়, সেগুলো আমি আপলোড করে দেবো খুব শীঘ্রই। তো দেখো, নেক্সট আছে সামবেদে গানের সংকলন রয়েছে। সামবেদটা যেটা আছে সেটা গান নিয়ে, অর্থাৎ সেখানে গানের সংকলন রয়েছে। সামবেদের মন্ত্রগুলি সোমযজ্ঞের সময় গাওয়া হতো। এরপর আছে যজ্ঞের নিয়মকানুন কোন বেদে আছে, যজুর্বেদে রয়েছে। অথর্ববেদের মূল বিষয়বস্তু হলো জাদুবিদ্যা ও সাধারণ মানুষের সমস্যাবলী, অর্থাৎ জাদুবিদ্যা এবং সাধারণ মানুষের সমস্যাবলী নিয়ে অথর্ববেদ উপস্থাপিত। উপনিষদের অপর নাম বেদান্ত। 108টি উপনিষদ বর্তমান, অর্থাৎ উপনিষদের কটা সংখ্যা এটা অনেক সময় দিয়ে 108টি উপনিষদ আছে। সত্যমেব জয়তি কথাটি মুন্ডুক উপনিষদ থেকে গৃহীত। মহাভারতের রচয়িতা তোমরা সকলেই জানো বেদব্যাস বা মহর্ষি ব্যাসদেব। এটি কটি পর্বে বিভক্ত, 18টি পর্বে বিভক্ত। রামায়ণের রচয়িতা বাল্মীকি। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম থেকে যে প্রশ্ন বা যে পয়েন্টগুলো তোমাদের জানা দরকার সেগুলো দেখে নাও। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বাব্দে।
কপিলাবস্তু রাজ্যের কপিলাবস্তু বর্তমানে কোথায় রয়েছে? নেপালে। কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার প্রকৃত নাম সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের প্রকৃত নাম সিদ্ধার্থ। তিনি দিব্যলাভ কোথায় করেন? তিনি দিব্যলাভ করেন বোধগয়াতে অশ্বত্থ গাছের নিচে নৈরঞ্জনা নদীর তীরে। এগুলো তোমরা নৈরঞ্জনা নদীর তীরে এগুলো তোমাদের দেই না, তবু তোমরা এখান থেকে পয়েন্ট হিসেবে মনে রাখতে পারো। বোধগয়া এটা দেই। দিব্যলাভ কোথায় করেন? বোধগয়া থেকে। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক। ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত? এটি পালি ভাষায় রচিত। এবার দেখো যে বৌদ্ধ সম্মেলনগুলো হয় সেটা কত খ্রিস্টাব্দে হয়? প্রথম বৌদ্ধ সম্মেলন হয় 483 খ্রিস্টপূর্বাব্দে। কোন রাজার আমলে? অজাতশত্রুর আমলে। তিনি কোন বংশের রাজা? হর্যঙ্ক বংশের রাজা। এবং এটি কোথায় হয়? রাজগৃহেতে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন 383 খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের আমলে। কালাশোক কোন বংশের রাজা ছিলেন? শিশুনাগ বংশের। এবং এটি কোথায় হয়? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের আমলে হয়। মৌর্য বংশের রাজা অশোক। এটা তোমাদের গুরুত্বপূর্ণ। অশোকের আমলে কোন বৌদ্ধ সম্মেলন হয়? তৃতীয় বৌদ্ধ সংহতি বা সম্মেলন 250 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়? পাটলিপুত্রতে। চতুর্থটা কোথায় হয়? 72 খ্রিস্টাব্দে কনিষ্কর আমলে। কনিষ্ক কুষাণ বংশের রাজা। এটি কোথায় হয়? কুন্দলবনে। পঞ্চম বৌদ্ধ সম্মেলন 383 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের আমলে। এবং কোথায় হয়? কনৌজে। দেখো জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর আছেন। এটা তোমাদের ইম্পর্টেন্ট। এবং প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ বা আদিনাথ। 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। এবং 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। এটা খুব গুরুত্বপূর্ণ। 24তম তীর্থঙ্কর মহাবীর। 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কুন্দ গ্রামে মহাবীর জন্মগ্রহণ করেন। ওনার প্রকৃত নাম বর্ধমান। এরপর জৈন ধর্ম দুটি শাখায় বিভক্ত হয়। ভদ্রবাবুর নেতৃত্বে দিগম্বর এবং স্থূলভদ্র নেতৃত্বে শ্বেতাম্বর। নেক্সট আছে ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদে দেখো দক্ষিণ ভারতের 16টি যে মহাজনপদ আছে সেটি দক্ষিণ ভারতে একটি মাত্র ছিল, সেটা হচ্ছে অসমক। এরপর কি? এরপর আসছে যে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। অজাতশত্রুর অপর নাম কুনিক। এই উপাধিগুলো প্রায় এসে থাকে। বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ, যে সমুদ্রগুপ্ত, এসবগুলো। তো তোমরা দেখো নেক্সট আছে মহাপদ্মনন্দের উপাধি একরাট, উগ্রসেন, দ্বিতীয় পরশুরাম। যে এই উপাধিগুলো আছে এগুলো তোমরা যে বলা হচ্ছে সেগুলো নোট ডাউন করে রাখো, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। তোমরা যদি পুরনো প্রশ্নপত্র ঘেটে দেখো দেখবে এখান থেকে প্রশ্ন থাকে। উত্তর ভারতের প্রথম সার্বভৌম শাসক মহাপদ্মনন্দকে বলা হয়। ধননন্দের আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতের প্রথম সার্বভৌম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। বিন্দুসারের উপাধি অমিত্রাঘাত। মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ। কাহ্ন বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব। দেখো হাতিগুম্পা লেখক কে? এটা কার লেখা? এটা হচ্ছে খারবেল। হাতিগুম্পা লেখকটি খারবেলের। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক। গৌতমপুত্র সাতকর্ণী শ্রেষ্ঠ সাতবাহন রাজা ছিলেন। শ্রেষ্ঠ সাতবাহন রাজা, অর্থাৎ সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমপুত্র সাতকর্ণী। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। সকারি, বিক্রমাদিত্য এগুলো কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন দেখো এটা দুবার হয়ে গেছে, সমুদ্রগুপ্ত। ফাহিয়েন কার আমলে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় নবরত্ন উপস্থিত ছিলেন। এটা তোমাদের দেই যে কার সভায় নবরত্ন ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায়। এবং দেখো এখানে ইম্পর্টেন্ট যে নামগুলো আছে, কালিদাস এবং বরামিহির ছিলেন এই নবরত্নের সদস্য। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। ভারতের রক্ষাকর্তা স্কন্দগুপ্ত। রাজতরঙ্গিনী লেখেন কলহন। পঞ্চতন্ত্র, হিতোপদেশ এগুলো লেখেন বিষ্ণু শর্মা। সূর্য সিদ্ধান্ত আর্যভট্টের লেখা। বৃহৎ সংহিতা বরাহমিহির। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। সিইউকি লেখেন হিউয়েনসাং। তিনি হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন। হর্ষচরিত লেখেন বাণভট্ট। এরপর দেখো পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। দান সাগর ও অদ্ভুত সাগর রচনা করেন বল্লাল সেন। বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন।
দেখো ওয়েস্ট বেঙ্গলের যে পার্ট তোমাদের হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক বা স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে করে যাও, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে রাজ্য সরকার যে পরীক্ষাগুলো আছে সেখান থেকে কিন্তু খুব প্রশ্ন আছে। এই রিসেন্টলি তোমরা দেখতে পাবে কৌলিন্য প্রথা ছিল, আবার বল্লাল সেনের যে দানসাগর, অদ্ভুত সাগর, এই প্রশ্নটাও তোমাদের ওয়্যারলেস অপারেটর ছিল, সেটাও পুলিশ বোর্ডের এক্সাম। তো এগুলো তোমরা খুব ভালোভাবে দেখেছো। এরপর দেখো তহকিক হিন্দ কে লেখেন, এটা অলবিরনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো তোমরা আশা করি প্রত্যেকে ভিডিওটা খুব ভালোভাবে দেখেছো এবং নোট ডাউন করে রেখেছো তোমাদের রিভিশন ক্লাস, অর্থাৎ খুব তাড়াতাড়ি এগুলো দেখার জন্য আমি খুব সংক্ষেপে যে জিনিসগুলো তোমাদের পরীক্ষার জন্য দরকার সেগুলো এখন আপলোড করে দেবো, সেটা ম্যাথ হোক, জিআই হোক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেই হোক, এবং তোমাদের জন্য আরও প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এবং কোন কোন টপিকের উপর তোমাদের ভিডিও চাই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।